আগের সরকার যেভাবে বলেছিলেন যে আমরা গ্র্যান্টিনেটটা ভাবছি, দেখছি, ইচ্ছে আছে, এই ধরনের ভাষা, ঠিক একই ভাষা বর্তমান সরকার তারাও প্লেস করলেন সুপ্রিম কোর্টের সামনে, যেটা কেউ গ্র্যান্টিনেট সরকারি কর্মচারী কেউ তো ভাগ করেননি, কেউ তো বক্তব্য রাখার সময় কোথাও কোনো মঞ্চে বলেননি যে আমরা কিন্তু আসলে গ্র্যান্টিনেটকে পারবো না, আমরা কিন্তু সরকারি কর্মচারীকে দেব, এরকম কথা তো কেউ বলেননি। একজন কর্মচারী সচিব, সেক্রেটারি বুঝবেন পঞ্চায়েতের, তিনি 5টা পঞ্চায়েতে প্রতি এক এক দিন এক একটা জায়গায় যাবেন, লেখা হচ্ছে সোম থেকে শুক্র আপনি এক এক জায়গায় উপস্থিত থাকবেন, তাহলে 5টা জায়গায় সই করবেন চেকে একজন সচিব। আর 4টে গ্রাম পঞ্চায়েতে একজন সহায়ক, ক্লারিক্যাল পোস্ট, তিনি দায়িত্বে থাকবেন সচিবের, তাহলে তিনি কি সই করার অধিকারী হলেন? নমস্কার দাদা, বিবিধ নিউজ পোর্টালে আপনাকে স্বাগত। একটা বিষয়ে কনফিউশন তৈরি হচ্ছে। অনেকে বলছেন যে কেএমসি যারা পেনশনার্স, অনেকে তারা যে বকেয়া এরিয়ার 50% অনেকে পেয়েছে, অনেকে পাননি। এইটা নিয়ে কি বলতে চাইবেন? টিএমসি এলাকার পেনশনার যারা, যে জটিলতা আছে, এখনো তারা পেনশন পাননি, কারণ তাদেরটা এজি দেখছেন বিষয়টা। প্রাথমিক পর্যায়ে সরকার যে নির্দেশনামাগুলো জারি করেছিল, যার ভিত্তিতে 16 থেকে 19 এবং পরবর্তীতে 16 পর্যন্ত যে টাকা দেওয়ার কথা হয়েছে, সেখানে যে ক্যালকুলেশনের সঙ্গেই গন্ডগোল বলেই এমসি এলাকায় যারা রয়েছেন এবং ব্যাংকের সঙ্গে সম্পর্ক, সেই জায়গায় গন্ডগোল আছে বলেই এটা আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছিলাম সরকার, যে সারা রাজ্যে অন্যত্র সবাই কিছুটা হলেও পেয়েও যদি থাকেন, অঙ্ক যাই হোক না কেন, টিএমসি এলাকার পেনশনাররা পাচ্ছেন না, মানে সরকারি কর্মচারীরা। এরপর সরকারি একটি নির্দেশনামা প্রকাশিত হয়েছে যার ভিত্তিতে পাওয়ার কথা। এখন আমরা দেখতে চাই ব্যাংকের সঙ্গে যে সম্পর্কগুলো রয়েছে, এগুলো সরকার যে আশ্বাস দিয়েছে, যে নির্দেশনামা প্রকাশ করেছেন, তার ভিত্তিতে বাস্তবে কি দাঁড়ায়, টিএমসি এলাকার পেনশনাররা পাবেন কিনা, সেই অঙ্কটা আমাদের বুঝে নিচ্ছে। আচ্ছা, এই গ্র্যান্টিনেটের কর্মচারীদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে, মানে তারা বুঝতেই পারছেন না, তাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, তারা তাদের বকেয়া ডিএ পাবে কি পাবে না। এই বিষয়ে তো নতুন সরকারও কোনো কিছু কথা বলছেন না। বিতর্কের এখানে কোনো বিষয় নেই, খুব সবটাই জলের মতো স্পষ্ট। সেটা হচ্ছে যে এই যে মামলা হয়েছিল রোপার ভিত্তিতে, রোপা 2009-এর ভিত্তিতে মামলাটি হয়েছিল, সেই সময় সরকার কিন্তু পে কমিশনে রোপা 2009 আমাদের যে বকেয়া, মানে আমাদের যে ডিএর প্রসঙ্গটি, সেটা এ রাজ্যে কখনোই এভাবে বিভাজন করে দেখা হয়নি। অর্থাৎ সরকারি কর্মচারী, গ্র্যান্টিনেট এভাবে কখনো অতীতে হয়নি। 2009-এর রোপাতে এ নিয়ে সুনির্দিষ্ট রোপাতেই এর নির্দেশ রয়েছে, তার ভিত্তিতে মামলাটি হয়েছে। এটা ঠিক যে মামলাটি যারা করেছেন তারা প্রকৃত অর্থে সরকারি কর্মচারীদের সংগঠন। মামলাটি স্যাট থেকে হতে হতে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে আসে, এটা ঠিক। কিন্তু মামলার যে বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তু ছিল 2009-এর রোপা। আর সেই 2009-এর রোপাতে এটা স্পষ্ট ছিল, রাজ্য কোষাগার থেকে যারা বেতন পান বা পেনশন পান, এদের সকলের জন্য, এ নিয়ে কখনো এত বছর ধরে মামলা চলাকালীন তো কোনো বিতর্ক হয়নি। আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনের প্রাক মুহূর্তে যখন ঘোষণা হচ্ছে ওই 16ই মার্চ তারিখে, সেই সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী সময় ঘোষণা করলেন তিনি এক্স স্যান্ডেলে, তার পরবর্তীতে 13ই মার্চ ব্যাকডেটে যখন অর্ডার বেরোলো, তখনই আমরা প্রথম বুঝতে পারলাম যে গ্র্যান্টিনেটকে একটা আলাদা করা হচ্ছে। কারণ প্রথম যে দুটি অর্ডার বেরোলো সেটা সরকারি কর্মচারীদের জন্য, মানে পিওরলি গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং পেনশনার্স। আর 3 নম্বর অর্ডারটি 998, সেখানে গ্র্যান্টিনেটের কর্মচারীদের কিভাবে দেওয়া হবে, মানে এখানে শিক্ষক, কর্মচারী সবই তো, গ্র্যান্টিনেট তো একটা বিপুল অংশ তাদের দেওয়া হবে, সেইটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করলেন সরকার। এবং সেখানেও যখন বারবার দপ্তরগুলোতে যোগাযোগ করা হলো, তখনও বলা হলো যে না, এটা একটা রিপোর্ট চেয়েছে ফিনান্স, আমরা রিপোর্ট দিচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে রিপোর্ট দেওয়া হচ্ছে না। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল 5 ফেব্রুয়ারি, সেখানে যে স্পষ্ট নির্দেশ ছিল সকলকেই দেওয়ার কথা, এমপ্লয়িজ অফ দ্য স্টেট, সেখানে পরিষ্কার নির্দেশ আছে, এখানে কোনো জটিলতা নেই। কিন্তু তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যে ইন্দু মালহোত্রা কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির সামনে যে বক্তব্য পেশ করেছেন
যারা মামলা করেছেন অথবা সরকার, তার রিপোর্ট যা সুপ্রিম কোর্টে পেশ করার কথা, এটা যখন পেশ হলো সুপ্রিম কোর্টে, আমরা দেখতে পারলাম আগের সরকার যেভাবে বলেছিলেন যে আমরা গ্র্যান্টিনেটটা ভাবছি, দেখছি, ইচ্ছে আছে, এই ধরনের ভাষা, ঠিক একই ভাষা বর্তমান সরকার তারাও প্লেস করলেন সুপ্রিম কোর্টের সামনে। যেটা পাওয়া গেল, সেখানে বলা হলো যে হ্যাঁ, সরকারের সদিচ্ছা আছে, সরকার চান, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা, বিপুল অর্থের প্রয়োজন, কার্যত এই ক্ষেত্রে সরকার এখনই পেরে উঠছেন না। ফলে একটা বিভাজন হয়েই গেল। গ্রান্টিনেট এখন পর্যন্ত যা অঙ্ক পাওয়া উচিত তা পাওয়া যাচ্ছে না, কিন্তু যেটুকু যা সবাই পেয়েছেন সরকারি কর্মচারী বা পেনশনার, গ্রান্টিনেটে থাকা কর্মচারী, শিক্ষক, মানে জেলা আপনার পঞ্চায়েত, আপনার বোর্ড কর্পোরেশন, আপনার মিউনিসিপ্যালিটিস, আপনার সব শিক্ষকরা সবাই বিপুল সংখ্যক এর আওতার বাইরে চলে যাচ্ছেন। ফলে এটা আমাদের কাছে নিশ্চয়ই দুশ্চিন্তার বিষয়। আমরা আশা করব সরকার সকলকেই এক চোখে দেখবেন এবং এ রাজ্যের যে মামলার যে গতি প্রকৃতি ছিল, যে 2009 রোপার ভিত্তিতে হয়েছিল, সেটাকে মান্যতা দিয়ে সরকার সকলকেই দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। আহ, দাদা একটা প্রশ্ন মাথায় আসে, এই যে ইন্দু মালত্যদা কমিটি যে গঠন হয়েছে, সেখানে সরকার গিয়ে বলছে যে এই মুহূর্তে আমরা 85% অব্দি বকেয়া দিয়ে দিতে পারবো। বারবার যে কোনো সরকার যখনই আসছেন, পরিবর্তন হচ্ছে, প্রত্যেকেই যখন আপনাদের যে এরিয়ার বা ডিএ, এই যে প্রাপ্য টাকা এখানে যে দেওয়ার যে জায়গাটা, সেখানে তারা বারবার একই কথা বলছেন যে পয়সা নেই, টাকা নেই, দিতে পারছি না। এই বিষয়টা নিয়ে তো একটা ক্ষোভ তৈরি হতেই পারে দেখুন, আপনাদের এটা মনে। আমাদের হকের টাকা, এটা কোনো অনুকম্পা নয়, এটা কোনো দানের প্রশ্ন নয়। এটা আমাদের যে টাকা আমাদেরকে না দেওয়া ছিল দীর্ঘদিন ধরে, এবং সরকার একটা সময় বলবার চেষ্টা করেছিলেন যে এই টাকাটা নাকি দিয়ে দিয়েছেন, এই টাকাটা দেওয়ার কথা না। সেটা কোর্টে গিয়ে কর্মচারী সংগঠন তারা প্রমাণ করেছেন, আইনজীবীরা প্রমাণ করেছেন যে অতীতে সরকার সঠিক কথা বলেননি, আমরা সঠিক কথাটাই বলেছি। এটা আমাদের প্রাপ্য টাকা, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কর্মচারীদের আত্মসাৎ করা হয়েছে, বিভিন্ন জায়গায় দান ছত্র করা হয়েছে, কিন্তু যা আমার ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকারে যারা আছেন তাদের কাছে আমাদের আশা, তারা ক্ষমতায় আসবার আগে এই কথাই মানুষের সামনে, সব রেকর্ডিং আছে, সবার সামনে বলেছিলেন যে এই সমস্ত বকেয়া টাকা, তখন কেউ গ্রান্টিনেট, সরকারি কর্মচারী কেউ তো ভাগ করেননি, কেউ তো বক্তব্য রাখার সময় কোথাও কোনো মঞ্চে বলেননি যে আমরা কিন্তু আসলে গ্রান্টিনেটকে পারবো না, আমরা কিন্তু সরকারি কর্মচারীকে দেব, এরকম কথা তো কেউ বলেননি। বলেছিলেন সব টাকা আমরা অল্প কয়েকদিনের মধ্যে দিয়ে দেব। আজকে এসে দেখছি সেই জন্যই ক্ষোভ জন্মাচ্ছে, সেই জন্যই কিন্তু উদয়স্ত পরিশ্রম করছেন কর্মচারীরা। আপনারা জানবেন, মানে আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে কর্মচারী, সরকারি কর্মচারী, সরকারি ব্যবস্থার কর্মচারী, একটা ধারণা আছে তো সারা বছর কত ছুটি, কত কিছু দেখছেন ইত্যাদি। না, এরকমটা নয়। আমি ত্রিস্তর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত কাজে আপনাকে আমি এই মুহূর্তে বলতে পারি, যা সংখ্যা কর্মচারী থাকার কথা প্রায় 50%-এর নিচে রয়েছে সংখ্যা। নিয়োগ হওয়ার কথা এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই, কোনো স্পষ্ট বার্তা নেই। আমি একটা উদাহরণ খালি দিচ্ছি, যেহেতু আপনারা মিডিয়া এটা দেবেন। ধরুন উত্তর 24 পরগনা জেলা, এখানে বাগদা ব্লক, এই ব্লকে 9টি গ্রাম পঞ্চায়েত আছে। এই 9টি গ্রাম পঞ্চায়েতে 9 জন সচিবের থাকার কথা, আছেন একজন। আপনারা অবাক হয়ে যাবেন, অর্ডার বেরিয়েছে, 2-1 দিনের মধ্যেই এই অর্ডারটা বেরোলো। এই যে একজন আছেন, তিনি 5টা পঞ্চায়েতের দায়িত্বে থাকবেন সচিব। আপনারা জেনেছেন বিধানসভায় পঞ্চায়েত আইন সংশোধনের মধ্য দিয়ে প্রধানের যে সাইনিং অথরিটি ছিল সেটাকে নিয়ে নেওয়া হয়েছে, এটাকে উইথড্র করে 2 জন এমপ্লয়ি, একজন ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং আরেকজন হচ্ছেন সচিব, তাকে যুক্ত করা হলো। তাহলে প্রশ্ন, একজন কর্মচারী সচিব, সেক্রেটারি বুঝবেন পঞ্চায়েতের, তিনি 5টা পঞ্চায়েতে প্রতি এক এক দিন এক একটা জায়গায় যাবেন, লেখা হচ্ছে সোম থেকে শুক্র আপনি এক এক জায়গায় উপস্থিত থাকবেন। তাহলে 5টা জায়গায় সই করবেন চেকে একজন সচিব। আর 4টে গ্রাম পঞ্চায়েতে একজন সহায়ক, ক্লারিক্যাল পোস্ট, তিনি দায়িত্বে থাকবেন সচিবের। তাহলে তিনি কি সই করার অধিকারী হলেন? উত্তর 24 পরগনা জেলার রেফারেন্স আমি দিচ্ছি, যেখানে 199 জন সেক্রেটারি থাকার কথা, সেখানে 88 থেকে 90 জন আছেন,
আর সহায়ক থাকার কথা 199 জন, মাত্র 35 জন আছেন। এই রকম জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে কর্মচারীরা যাচ্ছেন, তাদের এই প্রাপ্য টাকা, যারা রিটায়ার করে যাচ্ছেন, তারা কি তাহলে সবটাই স্বপ্ন? আমরা যা দেখলাম সবই কি রাতে ঘুমের মধ্যে দেখলাম? সুপ্রিম কোর্টের রায় থেকে আরম্ভ করে সবই কি স্বপ্ন দেখলাম? সত্য নয় তাহলে? সুপ্রিম কোর্ট তো এরকম বিভাজনের কথা কোথাও বলেননি। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সেখানে তো 185 কোনো কিছু নেই। সুপ্রিম কোর্ট তো আগের যে রায় ছিল সেই রায়কেই রক্ষা করে বলেছেন ইমিডিয়েট 25%, আর 31 মার্চের মধ্যে 25%, আর বাকি টাকা যেটা থাকবে সেটা ইন্দু মালহোত্রা কমিটি, তার জন্যই গঠন, তাদের সঙ্গে আলোচনা করে কটা খেপে দেওয়া যায় সেটা সরকার বিবেচনা করে জানাবেন। ফলে আমাদের কাছে 85, 100, 80, 75 আলোচনার কোনো সুযোগ নেই, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেছে 5ই ফেব্রুয়ারি। তারপরে আমি বলার কেউ নই, আমার কোনো অধিকার নেই এই কথা বলা। এই যে যে আপনি দাদা রাজ্য কোষাগার যৌথ মঞ্চের একজন সদস্য, অন্যতম প্রধান ব্যক্তি, আপনি কিভাবে এই ইস্যুগুলোকে সরকারের সামনে তুলে ধরবেন বলে মনে করছেন আপনাদের আমরা পক্ষ? ইতিমধ্যেই আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা মেমোরান্ডাম সরকারের কাছে দিয়েছি। যৌথ মঞ্চের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সব সংগঠন, শিক্ষক কর্মচারীদের সংগঠন, তারা ইন্ডিভিজুয়ালি বিষয়গুলো দিয়েছেন সরকারের কাছে। আমরা এখনো প্রত্যাশা আমরা হারাইনি, আমরা বিশ্বাস করি, কারণ আমরা সরকারি ব্যবস্থার কর্মচারী, যে সরকার নিশ্চয়ই আমাদের কথাগুলো বিবেচনা করবেন এবং দেখবেন। কিন্তু একান্ত যদি আমরা দেখি যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে এবং কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন, তাহলে আমরা আদালতের আশ্রয় নেব। সেইভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের মধ্যে, কিন্তু অবশ্যই আমরা অপেক্ষা করে আছি সরকারি সিদ্ধান্তের জন্য। এই যে সুপ্রিম কোর্টের উপর আপনারা আস্থা রাখছেন, ভার্ডিক্ট তো ওনারা দিয়েছেন, কিন্তু রিসেন্ট একটা বসারও কথা ছিল, সেই বসাটাও পিছিয়ে গেছে, স্থগিত হয়েছে। মামলাটা ওঠার কথা ছিল, ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেদিনকে ওই ডিভিশন বেঞ্চটি আকস্মিক সেটিকে বাতিল করেন। নিশ্চিতভাবেই আমরা আশা করব যে সুপ্রিম কোর্ট দ্রুত দিন দেবেন এবং সেই দিনে আপিল হবে এবং আলোচনা হবে এবং সমাধান সূত্র বেরিয়ে আসবে। কারণ রায় নিয়ে কোনো আলোচনা নেই, এটা বুঝবেন। রায় তো হয়ে গেছে 5 ফেব্রুয়ারি। এর পরে দাঁড়িয়ে ইন্দু মালহোত্রা কমিটি অবজারভেশন যা কি অবজারভেশন বলে মনে করছেন, মানে আপনাদের পক্ষে? না, গভর্নমেন্ট তো অবজারভেশন দিয়ে দিয়েছেন, আমি আপনাদের কাছে যেটা বললাম। আর একই সঙ্গে আমাদের সংগঠনগুলো যারা মামলা করেছেন তারাও অবজারভেশন দিয়েছেন ইন্দু মালহোত্রা কমিটির সামনে। তাহলে কমিটির রিপোর্ট, অর্গানাইজেশন গুলোর রিপোর্ট এবং স্টেটের রিপোর্ট সবই যাবে। তার উপর দাঁড়িয়ে ফাইনালি সুপ্রিম কোর্ট যে রায় দিলেন তার প্রয়োগ কি হলো সেইটা বিচার করবেন। মামলার রায় মূল রায় হয়ে আছে, এখন প্রয়োগের ক্ষেত্রেই কি হচ্ছে সেটা দেখবেন মহামান্য সুপ্রিম কোর্ট।